রুমাইশা শোয়া থেকে উঠে বসলো, চোখ দুটো মুছে নিল ভালোভাবে। এই অসময়ে কে আসবে, ফুপ্পি না শাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা, কিন্তু কাউকে সামনে পেল না। মনে মনে শাফিনের উপর খুব বিরক্ত হলো। নিশ্চয় এটা ওর কাজ। দরজায় নখ দিয়ে দৌড় দিয়েছে। নিজের শোকবিলাস করার সময় এরকম ডিস্টার্বেন্স তার মোটো পছন্দ হলো না। মনে মনে শাফিনকে খুব করে বকা দিয়ে ভুরকুটি করে দরজা আবার বন্ধ করতে গেল রুমাইশা। রিমু, হঠাৎ কারোর গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান ভাইয়া, ভাইয়া এইখানে এত রাতে? মুখের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো রুমাইশার। ভয়ে কুকড়ে গেল ও। দরজার পাশের আবছা অন্ধকার জায়গাটাতে ছাই রঙা আন্ডারশার্ট আর কালোর উপর ছাই রঙা স্টাইপ দেওয়া ট্রাউজার পরে, মুখে মাস্ক আর চোখে ডাক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান। দুই হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ঈশ্বর ফাঁকা রাখা দরজার এপাশে রইল। তারপর ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, জি জি ভাইয়া, কিছু বলবেন? রুমাইশার কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর। তবে এভাবে মন খারাপ করে থাকলে কোনো কিছু সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস কাল বলবি। যদি মুখে বলতে না পারিস তাহলে শাফিনের থেকে আমার ফোন নম্বর নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ান্ট নো অ্যাবাউট ইয়োর পেইন, আর সেটা কালকের মধ্যেই। কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাইয়া ওর মন খারাপের কথা কিভাবে জানলো? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে। কে জানিয়েছে ভাইয়াকে? শাফিন। কিন্তু আমার এই মন খারাপের কারণ আমি কিভাবে বলবো? কিভাবে বলবো আমি যা দেখেছি? কিভাবে? দরজার কাছ থেকে সরে আবার বিছানায় এসে বসলো রুমাইশা। চোখ থেকে গড়িয়ে দুই ফোঁটা পানি পড়ল ওর। হ্যাঁ, ওর মন খারাপ অনেক। খুব দরকার ওর কাউকে, যার সাথে ওর মনের কথা সব বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু ও কাকে বলবে? শাফিনকে বলা যাবে না। ওকে বলে ওর মনটাও রুমাইশার মনের মতোই ভেঙে যাবে। রুনিয়া পুপ্পি। কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফনের ব্যাপারে জানুক, তাদেরকে এই কথা কিভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। কাক ডাকা ভরে প্রকৃতি হালকা ঝাপসা কুয়াশাতে আচ্ছন্ন। ঘাসের উপর মুক্ত দানার মতো শিশির দানা পড়ে আছে। পাখির কিচিরমিচির ধ্বনিতে সদ্য ঘুম ভাঙা রুমাইশা বিছানে শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাত্রি ঘুমাক না কেন, রোজ এমন সময়ে ঘুম ভাঙে ওর। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ও নিচে এলো। তারপর মেন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সাদা শালওয়ারের সাথে গাঢ় সবুজ জমিনের পাড়, ধূসর ফুলের ছাপার কামিজে পরনে, ওর হাতের সাদা রঙা ওড়না নিয়ে মাথায় বেনি উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এই ফুল বাগান রুনিয়ার হাতে তৈরি। অনেক আগে যখন এ বাড়িতে আসতো তখন রুমাইশা, সাফন আর রাফসান মিলে এখানে হুটুপুটি করতো বেশিরভাগ সময়। অনেকগুলো গাছ রুমাইশারা নিজের হাতে করেও লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই, তবে সেসব স্মৃতিগুলো এখনো তরতাজা। পায়ের জুতো খুলে খালি পায়ে বাগানের ভেতর দিয়ে হেঁটে চলল রুমাইশা। নরম মাটির উপরের প্রতিটা নির্মল ঘাসকে নিজের ছোট ছোট চরণ যুগল দ্বারা অনুভব করে চলল ও। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান, অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতর হাজারো ফুলের মাঝখানে সাদা রঙা ওড়নার বদৌলতে শুভ্রতার প্রতীকের মতো জলজল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলো যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরেছে। সমস্ত বাগানে ঘুরে ঘুরে সবগুলো ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরায় ফিরেই ওর মনে পড়ল সাফন বলেছিল ওর সমস্যার কথা সাফনকে বলতে। কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়, কি বলে ভাইয়া সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। দাঁতের উপর দাঁত দিয়ে নিজের ঠোঁটটা কামড়াতে কামড়াতে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত পেয়ে গেছে ও। যদিও মিথ্যা বলতে হবে বলে একটু কষ্ট হচ্ছে,
কিন্তু এখন আর কিছু করেনি। ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে শাফিনের কামরার সামনে গিয়ে পৌঁছালো ও। দরজার উপর বাদ্যিক নখ পড়তেই দরজা খুলল শাফিন। দরজার সামনে রুমাইশাকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে শাফিন বলল, কি ব্যাপার, এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে এসে বসো আপু। রুমাইশা ভেতরে গিয়ে শাফিনের পর টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? শাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করল। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফওয়ানের ফোন নম্বর শাফিনের কাছেও কিভাবে চাইবে? যদি শাফিন কিছু মনে করে ওদের নিয়ে, এমনিতেই সুযোগ পেলেই খোঁচা দেয়। এখন ফোন নম্বর নিচ্ছে দেখে যদি খোঁচার পরিমাণ আরও বেড়ে যায়, শাফিন যদি ফুপ্পিকে বলে দেয় যে আমি সাফওয়ান ভাইয়ার ফোন নম্বর নিয়েছি, তখন আমি যদি শাফিনকে বলি যে সাফওয়ানের ফোন নম্বর নিচ্ছি, এটা যেন ফুপ্পি না জানে, তখন তো শাফিন আরও বেশি সন্দেহ করবে। কি করব? এসব বিভিন্ন চিন্তা রুমাইশার মাথায় ঘুরতে লাগলো। ভাবতে ভাবতেই মাথা ক্রমশ নিচের দিকে চলে যেতে লাগলো ওর। রুমাইশাকে এইভাবে চুপচাপ লাল হয়ে যেতে দেখে শাফিন বলে উঠল। আপু চুপ করে আছো যে, কি বলতে চাও বলো? শাফিন মনে মনে ভাবল, নিশ্চয়ই ভাইয়ার সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আপুকে তো একটু খুশি খুশিও লাগছে, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। তো শাফিন একটু টের পেল না যে এই হাসি তার রুমি আপুর মন খারাপের ছদ্মবেশ। নিশ্চয়ই কিছু হয়েছে। আমার ভাইকে নিয়ে নাকি? থুতনিতে হাত রেখে এক ভোর উঁচু করে চোখ ছোট ছোট করে ভাব নিয়ে বলল শাফিন। শাফিন উল্টো দিকে হাঁটছে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাইবো, কিন্তু কাউকে বলতে পারবি না। একটা দরকারে চাচ্ছি, অন্য কোনো ইন্টেনশন নিয়ে না। হ্যাঁ বলো, কি জিনিস চাই তোমার, তাও আবার আমার কাছে? চাইবো তার আগে তোর এই খচ্চর মার্কা ফেস চেঞ্জ করে স্বাভাবিক হ। শাফিনের মুখের চারপাশ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশা। শাফিনের হাসি মুখ সাথে সাথেই বন্ধ হয়ে গেল। মুখখানা কালো করে ও বলল, তুমি আমাকে খচ্চরের সাথে তুলনা করলে আপু? তুই খচ্চর কি খচ্চর না সেই ডিবেট পরে করা যাবে। তার আগে আমি যা চাইছি তাই দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? চাইবো তার আগে প্রমিস কর যে তুই এই বিষয় নিয়ে কোনো রিয়েক্ট করবি না, প্লাস কারোরে বলবি না, প্লাস এই বিষয় নিয়ে হাসি তামাশা করবি না, প্লাস পরবর্তীতে এই বিষয় নিয়ে আমারে খোঁচাবি না। ডান হাতটা শাফিনের দিকে বাড়ি দিয়ে পড়ল রুমাইশা। শাফিন চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। তারপর রুমাইশার হাতের উপর ডান হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম। এখন বলো কি চাও? সাফওয়ান ভাইয়ার ফোন নম্বর। শাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে বুড়ো দুইটা উঁচু করে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে, তখনই রুমাইশা তাড়াতাড়ি তার দুই হাতের তালু উঁচু করে ওর মুখের সামনে রেখে ওকে থামিয়ে দিয়ে বলল, প্রমিস করেছিস তুই কোনো রিয়েক্ট করবি না। এখন সাফওয়ান ভাইয়ার ফোন নম্বর দে। শাফিন অতি কষ্টে নিজের উত্তেজনা দাঁত দিয়ে নিজেরই ভেতর চেপে রেখে নিজের ফোনটা বের করলো। কিন্তু চোখ মুখ ওর এই ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য যুদ্ধ করছে যেন। ফোন থেকে সাফওয়ানের ফোন নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলে ফোন নম্বর নিয়ে রুমাইশা রুম থেকে বেরিয়ে গেল। যার আগে শাফিনকে আরেকবার চোখ দিয়ে শাসিয়ে গেল যেন এই বিষয়ে কাউকে ও কিছু না বলে। রুমাইশা চলে দিতেই শাফিন লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়িয়ে খানিক নাচানাচি করলো। ও ভেবে নিল নিশ্চয়ই সাফন আর রুমাইশার ভিতর কিছু চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফনের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসলো রুমাইশা। সাদা ওড়নাটা বিছিয়ে আছে বিছানার উপর। নিতম্ব ছড়ানো চুলগুলো ডান পাশে হয়ে ছড়িয়ে আছে। নরম দুইটা হাত দিয়ে মোবাইল ফোনটা ধরে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ভাবছে রুমাইশা। বাক্যটা কিভাবে সাজালে সাফন ভাইয়ের মনোপুত হবে। একবার একভাবে লিখছে তো আবার মুছে ফেলে অন্যভাবে লিখছে, কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না। অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তার পর লিখল, আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই। লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে। আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম লিখতে পারিনি। এটাই কারণ। চিন্তা করবেন না, আমার মন আর খারাপ নেই, ভালো হয়ে গেছে। লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা। নিজের রুমে ওয়ার্কআউটরত সাফনের ফোনে টুং করে একটা আওয়াজ হলো।
ওয়াক আউটের বিরতি দিয়ে সেদবাড়ি যুক্ত শরীর নিয়ে বিছানায় অবলায় পড়ে থাকা ফোনের নিকট এলো সাফওয়ান। তার কঠোর পেশিবহুল ইস্পাত দৃঢ় হাতটা দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটি মেসেজ। ফোনের লক খুলে মেসেজের ভেতর গিয়ে মেসেজটি পড়ল সাফওয়ান, কিন্তু সেই মেসেজটিকে বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা নয়, যে সেটা খুব ভালো করে জানে। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান। মেসেজটা দেখেই ফোন রেখে দিল, প্রতি উত্তর করল না। এদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আন্দোলিত হওয়া রুমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যা কথাটা ধরতে সাফওয়ানের 1 সেকেন্ডও সময় লাগেনি। শেষ বিকালের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন। রুমাইশা রুনিয়াকে সাহায্য করছিল। এমন সময় সাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল। রে মামা বলে চিল্লাতে লাগলো। এটা ওর স্বভাব। রুনিয়া সামনে পড়ে থাকলেও মামা বলে চিল্লাবে সাফিন। সাফিনের চিল্লানোতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়লেন। সাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না। দাম করে নাস্তার প্লেটে হাত ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চাটি লাগালো সাফিনের মাথায়, তারপর ভুরকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত মুখ ধুয়ে আয়, যা পারলে গোসল দিয়ে আয়, স্যাচরা কোথাকার। সাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবার নাস্তার প্লেটের দিকে হাত বাড়ল। সাথে সাথে রুমাইশা প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে রেখে বলল, মোটেই এতে হাত দিবি না, আগে সুন্দর করে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা পাবি। সদরদের কোনো নাস্তা হবে না। কিন্তু নাছরবান্দা সাফিন এঁকে বেঁকে রুমাইশার থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষমেশ না পেরেই ইনোসেন্ট মুখ করে বলল, আর এক পিস আপু প্লিজ। কিন্তু সাফিনের এমন ইনোসেন্ট গিরিতে গলল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বুঝালো যে কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না। সাফিন আর রুমাইশার এমন দুষ্টামি দেখে হাসলেন রুনিয়া। তারপর সাফিনকে উদ্দেশ্য করে বললেন, ফ্রেশ হয়ে এসে তো সাফন ভাইকে নাস্তা দিয়ে আয়, আমার এখন চুলার কাছে থেকে সরার কোনো সময় নেই। রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠল রুমাইশা। চোখের মুখে ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো। এখন কত হাসি খুশি ছিল, সাফওয়ানের ব্যাপারটা তো ভুলে গেছিল। রুমাইশার হঠাৎ এমন কেঁপে ওঠা আর চুপ হয়ে যাওয়া খেয়াল করলো সাফিন। আর তার এই নীরবতা যে সাফওয়ানের নাম শুনে শুরু হয়েছে সেটাও বুঝতে পারল। কিন্তু এরকমটা কেন হলো সেটা সাফিনের অজানাই থেকে গেল। সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে, রুমি আপুকে বলো। সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমেশা ভাবতে থাকলো, এখন তো তাকে যেতে হবে নাস্তা দিতে। সাফওয়ান ভাইয়া তো ফুপ্পি ছাড়া অন্য কারোর ছাদে যাওয়া পছন্দ করে না। যদি ভাইয়া তাকে দেখিয়ে রেখে যায়, যদি তার উপর চড়াও হয়, তখন কি হবে? কামড়ে দেবে তাকে। সেই ছোটবেলার মতো মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমেশার। তার ভাবনায় সেদ ঘটিয়ে রুনিয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজে ব্যস্ততাই দেখতে পেলেন না রুমেশার মুখে সেই ভয়ের অভিব্যক্তি। নাস্তার ট্রেটা নিয়ে এক পা দুপা করে হেঁটে চলেছে রুমেশা। এখন তো সন্ধ্যা হব। ভাইয়াকে রুমের বাইরে থাকবে না ভেতরেই? যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে। এসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমেশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফওয়ান নিজের রুমেই আছে আর এক জায়গায় বসে নেই। তার চলাচল বিভিন্ন শব্দ রুমেশার কানে আসছে। রুমেশা সাফওয়ানের রুমের জানালার থাই গ্লাসের সামনে রাখা টি টেবিলের কাছে আসতেই রুমের ভেতরে হাঁটা চলার শব্দ থেমে গেল। রুমেশের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতর বিদ্যমান সেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা সুটাম দিয়েই হিংস্র চোখের পোষটা তাকেই দেখছে। আর সেটা অনুভব হতেই রুমেশার হৃদযন্ত্রটা ভীত স্বতন্ত্রস্ত হয়ে অস্থিরভাবে দিন দিন লাফাতে থাকলো। কান মাথা গরম হতে শুরু করলো রুমেশার। প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পোষটি তার এই ভয়ার্ত অবস্থা না দেখে, কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টো রুমেশার মস্তিষ্ক তার হাতের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেল, যার ফলে রুমেশার ট্রে ধরা হাত দুটো আজও অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে শুরু করলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমে ট্রেটা টেবিলের উপর রেখে রুদ্ধশ্বাসে ছুটে পালালো রুমেশা। আজ আর বলার সাহস পেল না খাবারের ট্রেটা টেবিলে রেখেছে।
সাফওয়ান রুমাইশাকে আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটাও বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড়সড় কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়ে। আর সাথে সাথে সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত। 2-3 দিনের বিরতিতে তারপর 4টা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রুমাইশা। এই কয়েকদিন পরের চাপে কারোর সাথে তেমন কথা বলারও ফুরসত পায়নি রুমাইশা। শাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে, কিন্তু এক্সাম শেষই হচ্ছে না, এখনো একটা বাকি। যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে। এক্সাম দিয়ে সে কোনো রকমে একটা নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিন খুব কম ঘুম হয়েছে ওর, 24 ঘন্টায় হয়তো সব মিলিয়ে 5 ঘন্টা ঘুমিয়েছে ও। ক্লান্তিতে শরীর অবসন্ন, বিছানায় এসে গা এলিয়ে দিতে গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়া জোড়াজুড়িতে উঠল, কিন্তু তাকে বিছানা থেকে নামানো গেল না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপচাপি করে অল্প কয়েকটা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা। এ ঘুমার সারা রাতের ভেতর ভাঙবে না। শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়েই এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও। এখানে এত চাপের ভেতর থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না। একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়িতে গেলে শুধু ওর গল্পই হয় মায়ের সাথে, পড়া আর হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালেই গোসল দিল রুমাইশা। ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে। মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল রুমাইশার। শান্তি। গোসল শেষে সাদা জমিনের উপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপার কামিজ আর আকাশি রঙের সালোয়ার আর ওড়না পরল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের উপর। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখল। মনে হলো চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিনের শখ করে কাজল দিল চোখে। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল। তাতে স্নিগ্ধ মুখখানা আরও বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজগোজটুকু শেষ করে কিচেনে রুনিয়ার কাছে গেল।